Welcome to Chartage. I am Orko, a PropDex trader and your mentor. তো আজ আমরা নিফটি এবং মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস করব 20 তারিখ মানে থার্সডে কিভাবে মার্কেটে একটা নতুন হাই মেরেছে সেটা আমরা দেখব এবং অল টাইম হাইয়ের কাছাকাছি গিয়ে কিভাবে রেজিস্ট্যান্স নিয়েছে এবং ওভারঅল সেক্টর ব্রডার মার্কেট প্লাস গ্লোবাল মার্কেট কমোডিটি ক্রিপ্টো এই সম্পর্কে টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব এবং আগামী 3-4 দিন বা 1-2 দিন মুভ হলে কোন দিকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট কী হতে পারে সেগুলোকে নিয়ে দেখব। এটা কোনোভাবেই বাই সেল রেখো নয়, অনুগ্রহ করে আপনারা ট্রেড নেওয়ার আগে রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে যারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট তাদের কাছ থেকেও পরামর্শ নিয়ে নেবেন এবং কোনোভাবেই টিপসের মাধ্যমে কোনো ট্রেড করবেন না। তো শুরু করা যাক। নিফটি 50 ডেইলিতে আমরা দেখছি আজকে 0.4% আপ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে 26,100 তার 100 যে থ্রেশহোল্ড সেটার উপরে ওপেন হয়েছে, ঠিক আছে, এবং নিচের দিকে যে গ্যাপ ছিল 26,000 আজকের ওপেন হলো 132 সেখান থেকে এবং কালকের হাই ছিল 74, ঠিক আছে। তার মানে মোটামুটি 50 পয়েন্টের যে গ্যাপ ক্রিয়েট হয়েছিল সেই গ্যাপটা ফিল করেছে নিচের দিকে এবং তারপর ওপর দিকে গেছে। ওপরের দিকে কোথায় হাই মেরেছে 246 এবং নিফটির অল টাইম হাই কত 277, মোটামুটি 30 পয়েন্টের 20-30 পয়েন্টের কাছে আগের থেকে কিন্তু একটা শর্ট আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি এখানে নিফটি আজকে গ্যাপ ফিল করেছে এখানে একটা এবং ওপর থেকে একটা হালকা মাইল্ড প্রেসার আমরা দেখতে পাচ্ছি। প্লাস আজকে সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল, ঠিক আছে, সেটা একটা প্লে হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি নিফটির এখন সামনের রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কী থাকবে। সামনের সাপোর্ট প্রথমে আলোচনা করি। সাপোর্ট থাকবে 26,100 হলো প্রথম সাপোর্ট এবং তারপরের সাপোর্ট থাকবে 26,000, ঠিক আছে। এই দুটো যদি ব্রেক করে তখন আমরা দেখব যে 25,930 যেখানে 10 ডে দাঁড়িয়ে আছে সেখানে আমাদের একটা সাপোর্ট নিতে পারে এবং ওপরের দিকে স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু 26,277 থেকে 26,300 অ্যারাউন্ড। এই 26,300 যদি ব্রেক করে এবং তার উপরে গিয়ে যদি স্টে করে তাহলে আমরা ফার্দার র্যালির জন্য প্ল্যান করব, কিন্তু যতক্ষণ না 26,300 ওপরে গিয়ে স্টে করছে ততক্ষণ পর্যন্ত আমরা ফার্দার র্যালির জন্য প্ল্যান কিন্তু এখন করব না। এখন যদি ইমিডিয়েট যদি একটা জোন প্লে হয় তাহলে ওপরের দিকে এখানে আমরা জোন পেলাম কত 26,100 থেকে 25,500 মোটামুটি। তো ওপরের দিকে যদি জোন প্লে হয় তাহলে এখান থেকে আমরা আরও 500 পয়েন্ট ওপরে মানে 26,100 প্লাস 500 26,600 পর্যন্ত আমরা একটা নিয়ার টার্ম একটা সাপোর্ট টার্গেট নিয়ে চলতে পারি, কিন্তু তার জন্য 26,300 ওপর কিন্তু ক্লোজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা উইকলিতে আমরা অলমোস্ট সেম ওই একই লেভেল আমরা দেখতে পাচ্ছি যে অল টাইম হাইয়ের কাছে গেছে। এবার এখান থেকে কালকের সেশনটা খুব ইম্পর্টেন্ট সেশন হবে। কালকে যদি 26,300 ওপরে ক্লোজ করে তাহলে এটা হয়ে যাবে অল টাইম হাই ব্রেকআউট ক্লোজিং অন উইকলি বেসিস এবং যদি কালকে একটা সেলিং প্রেসার আসে 26,300 ওপর কাছাকাছি থেকে তাহলে কিন্তু একটা ডাবল টপ, ঠিক আছে। এই যে প্যাটার্ন যেটা ক্রিয়েট হয়েছে এই প্যাটার্নটাকে কী প্যাটার্ন বলা হয়? প্যাটার্নটাকে বলা হয় কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল টেকনিক্যাল প্যাটার্ন ইন টেকনিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। এবার এই যে টেকনিক্যাল অ্যানালিসিসের এই যে প্যাটার্নটা এই প্যাটার্নের টার্গেট আমরা কোথায় পাচ্ছি? এই প্যাটার্নের টার্গেট নেওয়ার জন্য আমাদের যে কাপ সাইজের যে প্যাটার্নটা তার হাই টু লো আমরা নেব, ঠিক আছে। এবং সেটাকে আমরা যদি জাস্ট গিভ ক্লোন করলাম এবং আমরা যদি এখান থেকে টার্গেট নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিফটির টার্গেট হচ্ছে 31,500, ঠিক আছে। এখান থেকে অলমোস্ট 16% ওপরে 31,500। সেটা কি একদিনে যাবে, দুদিনে যাবে, এক মাসে যাবে? না, কোনোভাবেই না। এই 16% কিন্তু একটা মিডিয়াম টার্ম একটা প্ল্যান করে যেতে পারে যে নেক্সট
6 মাস 8 মাস 12 মাসের মধ্যে এই 31,500 যেতে পারে। ঠিক আছে, যারা সুইং প্লেয়ার বা যারা পজিশনাল ট্রেডার তারা যদি এখানে একটা ব্রেকআউট প্লে করতে পারেন তখন তারা নিফটি 20 যেটা মোস্ট সাকসেসফুল ইন লং টার্ম, সেই নিফটি 20 নিয়ে আপনারা প্লে করতে পারেন। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই ফিউচার অপশান নিয়ে এখানে কাজ করতে যাবে না। ফিউচার অপশান নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা যারা একমাত্র জানে তারাই একমাত্র করতে পারে, যারা জানে না তাদের জন্য এটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস। ঠিক আছে, তো একটা লঙ্গার টার্ম আমাদের কিন্তু একটা টার্গেট আসছে নিফটি 31,500। ঠিক আছে, কিন্তু এখন শর্টার টার্ম আমি যেগুলো বললাম এগুলো। এবার আওয়ারলিতে আমরা একবার দেখি আওয়ারলি কীভাবে প্লেস আছে। আওয়ারলি আমরা প্রথমেই দেখলাম যে একটা গ্যাপ ফিলিং সেট আপ হলো, 50 পয়েন্টের যে গ্যাপ তৈরি হয়েছিল সেটা ফিল করার পর কন্টিনিউয়াসলি মার্কেট ওপরে দিয়ে গেছে। এর থেকেও যদি আমরা 15 মিনিট দেখি আরও ভালোভাবে বুঝতে পারবো। 15 মিনিট ডাইরেক্ট গ্যাপ ফিল হয়েছে প্রথম দুটো ক্যান্ডেলে, তারপর যেখানে গ্যাপ ফিল হয়েছে সেখানে একটা কি ক্যান্ডেল বা এটা কি প্যাটার্ন, এটাকে বলা হয় মর্নিং স্টার। এই ধরনের ক্লাসগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের যে ক্যান্ডেল প্যাটার্ন আছে সেখানে কিন্তু আলোচনা করা হয়েছে। মর্নিং স্টার ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যান্ডেল প্যাটার্ন। এখান থেকে একটা কন্টিনিউয়াস র্যালি ওপরের দিকে গেছে, এখানে কিন্তু কোনোভাবে স্টপ লস হিট হয়নি, কিচ্ছু হয়নি, মানে কন্টিনিউয়াসলি হায়ার হাই, একটাও কিন্তু লো ব্রেক, রেয়ারলি একটা দুটো ক্যান্ডেল, এখানে যেমন একটি ক্যান্ডেল লো ব্রেক করেছে, এরকম একটি দুটি ক্যান্ডেল ছাড়া কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডেল কন্টিনিউয়াসলি 26,240-250-এর কাছাকাছি পর্যন্ত গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা কিন্তু স্ট্রং একটা পজিটিভ সাইড মোমেন্টাম নিফটি আজকে দেখিয়েছে। ওকে, এবার আমরা আসি বাকি সমস্ত অ্যানালিসিসে। নিফটির অ্যানালিসিস আমরা কিন্তু দেখে নিলাম। নিফটিতে আমরা দেখছি কি 12.1 আজকে ইন্ডিয়া ভিক্স, তো এখানেও টেনশনের কোনো কারণ নেই। 12, 12.5, 13, 14 পর্যন্ত ভিক্স গেলে আমাদের কিন্তু কোনো কনসার্নের কিছু নেই। 15 যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ কনসার্নের কিছু নেই। আবার নিচে যদি এই 12 নিচে যদি এই 11 নিচে যদি নেমে আসে তখন একটু কনসার্ন হয়, কারণ এখানে একটা লো ভিক্স মার্কেটে ট্রেড কম হয়। ঠিক আছে, মোটামুটি 12 থেকে 15 ভিক্স ইজ গুড। মিড ক্যাপ আজকেও কিন্তু সেই সেম থ্রেশহোল্ড যেটা অল টাইম হাই সেটা কিন্তু ব্রেক করতে পারছে না। আজকেও কিন্তু সেখানেই ওপেন করে নিচের দিকে এসে ক্লোজ করেছে, মোটামুটি ফ্ল্যাট ক্লোজ হয়েছে। আজকে নিফটি সব থেকে বেশি ওপরে ছিল, কিন্তু মিড ক্যাপ কিন্তু আজকে ফ্ল্যাট ক্লোজ করেছে। ঠিক আছে, স্মল ক্যাপ কীভাবে ক্লোজ করেছে? স্মল ক্যাপ আজকে ডে লোর নিচে ক্লোজ করেছে এবং এখানে কিন্তু একটা নেগেটিভনেস এখনও পর্যন্ত কন্টিনিউ করছে। এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পজিটিভ সাইন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ এখানে কিন্তু এই 200 মুভিং অ্যাভারেজ এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। ঠিক আছে, সেম অ্যাজ মাইক্রো ক্যাপ 250ও আজকে নিচের দিকে অপেক্ষাকৃত এসছে, কিন্তু খুব একটা বেশি আসেনি। এখানে 200 ইএমএটাকে দেখতে হবে যে সাপোর্টটা নেয় কি না। যদি নেয় তাহলে যে স্টকগুলো স্ট্রং মোমেন্টামে আছে সেখান থেকে যদি মাইক্রো ক্যাপ যদি স্টেবল হয়ে যায় তখন সেই স্টকগুলো আরও ভালোভাবে চলতে পারে। ঠিক আছে, এখানে আমরা একবার মার্কেট ব্রেথটা দেখে নিই। যেহেতু বাকি সমস্ত মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এরা সাইড ওয়েজ আছে, মার্কেট ব্রেথও আমরা সাইড ওয়েজই দেখবো আশা করি। এখানে যেমন 4 আওয়ার চেঞ্জে তেমন মেজর কোনো চেঞ্জ নেই, 20 আওয়ার চেঞ্জেও মেজর কোনো চেঞ্জ নেই। 56ই আছে। 52 উইক হাই লো, এটা ইম্পর্টেন্ট। 52 উইক হাই অপেক্ষাকৃত বেড়েছে 2.1 থেকে আজকে 2.8 দেখছি, কিন্তু 52 উইক লো কিন্তু কমেনি, একই জায়গায় আছে 3.6 থেকে 3.5। এটাও কিন্তু একটা ফ্ল্যাট সাইন, খুব একটা কিন্তু পজিটিভ সাইন না, এটা নেগেটিভ না কিন্তু ফ্ল্যাট সাইন। আমরা কি দেখছি, ব্রডার মার্কেটে কিন্তু তেমন কোনো স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি না। কিছু স্টক শুধুমাত্র মুভমেন্ট করছে বলে ওভারঅল নিফটিতে একটা আমরা বেশ পজিটিভ একটা সাইন দেখছি। ঠিক আছে, এবার যেহেতু আমাদের লিমিটেড কাউন্ট অফ স্টকে বা লিমিটেড নাম্বার অফ স্টকে প্লে করতে হবে, সেহেতু আমরা দেখব যে কোন কোন স্টকে স্ট্রং মোমেন্টাম আছে সেই সমস্ত স্টকেই কিন্তু আমরা প্লে করব। ঠিক আছে, এখানে যেমন 10, 20, 50 ইএমএতেও তেমন কোনো মেজর আমরা চেঞ্জ দেখছি না। অপেক্ষাকৃত একটু নেগেটিভই দেখছি, পজিটিভই তো দেখতে পাচ্ছি না, তো অপেক্ষাকৃত এটা ফ্ল্যাটই আছে। ঠিক আছে,
এরপর আমরা সেক্টর স্পেসিফিক ইন্ডেক্স দেখবো। সেক্টর স্পেসিফিক ইন্ডেক্সে প্রথমে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে আবার একটা নতুন অল টাইম হাই মেরে কিন্তু সেখানেই অল টাইম হাই ক্লোজ করছে। নিফটি ফিন নিফটি কালকে যেটা বলছিলাম যে অল টাইম হাইটাকে ব্রেক করা খুব দরকার, কিন্তু ফিন নিফটি আজকে অল টাইম হাই ব্রেক করে তার ওপরে ক্লোজ করেছে। এটা কিন্তু ফিন নিফটির জন্য একটা পজিটিভ সাইন। তাহলে এখানে নিফটি ফিনান্স সেক্টরে মোমেন্টাম স্টকে রিস্ক টু রিওয়ার্ড দেখে কিন্তু আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, সমস্তটা কিন্তু রিস্ক টু রিওয়ার্ড বেসিসে। এই যে নিফটি আইটিতে আমরা কিন্তু কালকে একটা স্ট্রং ক্যান্ডেল দেখেছিলাম এবং একটা মেক অর ব্রেক জোনের কাছে গিয়ে ট্রেড করতে দেখেছিলাম। আজকে আমরা কি বলেছিলাম যে উপরে যদি ক্লোজ হয় তাহলে আমরা কিন্তু এখানে একটা তেজি প্লে করতে পারি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট হয়েছে। এটা কিন্তু কোনো উইকনেস নেই, কিন্তু এখানে কিন্তু স্ট্রেংথও নেই। এটা একটা সাইডওয়েজ ভিউ দিচ্ছে। এখানে আমরা আরও 1-2 দিন একটু অবজার্ভ করব যে নিফটি আইটি কীভাবে বিহেভ করে। যদি এখানে একটা পজিটিভ সাইন দেখায় তাহলে নিফটি আইটিতেও কিন্তু একটা মোমেন্টাম আসতে পারে নিয়ার টার্মে। ঠিক আছে, নিফটি অটো আজকে 0.44% আপ আছে এবং একটা যে সাইডওয়েজ যে জোনটা সেটা আস্তে আস্তে সিঙ্ক হচ্ছে এবং একটা স্মল আগে দেখুন এখানে একটা 27,000 থেকে 26,400 এখানে একটা বড় একটা রেঞ্জ ক্রিয়েট করেছিল, এখন একদম ছোট একটা রেঞ্জ ক্রিয়েট করছে। এটাকে যদি আপসাইড যদি ব্রেক করে তাহলে এখান থেকে একটা আমরা ভালো রিস্ক টু রিওয়ার্ড বেসিসে ট্রেড পেতে পারি অটো সেক্টর থেকে। ঠিক আছে, নিফটি অটো মেনলি 4 হুইলার যে কোম্পানিগুলো আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করে। বেশ কিছু 2 হুইলার আছে কিন্তু মেন যে কম্পোনেন্ট সেটা 4 হুইলার যে অটো মার্কেটিং কম্পোনেন্টস তাদেরকেই মেনলি এটা ইন্ডেক্সটা তৈরি হয়। এবার নিফটি ফার্মাতে আমরা কিন্তু 3 দিন একটা সাইডওয়েজ রেঞ্জ, এই সপ্তাহে মোটামুটি একটা সাইডওয়েজ রেঞ্জ দেখছি। প্রথম দিন ডে 1-এ, ডে 2, ডে 3, ডে 4 এখানে থেকে আমরা একটা যদি পজিটিভ সাইন পাই তাহলে কিন্তু নিফটি ফার্মাতেও প্লে করা যেতে পারে। তবে এখন একটা ব্রেকআউটের পর একটা কনসলিডেশন দিচ্ছে, এটা আমাদের নজরে রাখতে হবে ফার্মা সেক্টরটা। নিফটি মেটাল কিন্তু একটা সাইডওয়েজ মানে অল টাইম হাইয়ের কাছে কিন্তু একটা সাইডওয়েজ রেঞ্জ আছে। এখানে একটা স্পার্কের দরকার। স্পার্ক কোথা থেকে আসবে সেটা জানা নেই, হয়তো ট্রেড ডিল থেকে আসতে পারে বা ইন্ডিয়ান যে মেটালের যেসব রিপোর্ট আসে তাদের সেখান থেকে আসতে পারে, কারণ এই জাস্ট Q2 রেজাল্ট আউট হয়ে গেছে, যেহেতু সেখান থেকে রেজাল্ট থেকে স্পার্ক আসার প্রবাবিলিটি কম। এবার দেখতে হবে যে কোনো নিউজ বেসড কোনো স্পার্ক আছে কিনা, তা না হলে মেটাল একটা সিক্লিক্যাল সেক্টর, তো এখানে স্পার্ক আসাটা দরকার, তাহলে কিন্তু মেটাল আবার চলতে পারে। আমরা আরেকটা জায়গায় আজকে মোমেন্টাম দেখেছি, অয়েল অ্যান্ড গ্যাসে 0.5% আপ আছে। ঠিক আছে, এখানে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাসে কিন্তু মোমেন্টাম কন্টিনিউ আছে, নজরে রাখতে হবে এটা। এফএমসিজি সাইডওয়েজ প্যাচের মধ্যে ট্রেড করছে। এবার এখানে যদি কোনো ট্রেড সমস্ত লার্জ ক্যাপও মোটামুটি সাইডওয়েজ একটা রেঞ্জের প্লে করছে, এটা আমাদের অতটা ফোকাসে এখন যারা মোমেন্টাম প্লেয়ার তাদের জন্য না রাখলেও হবে। নিফটি রিয়ালিটি ডাউন ট্রেন্ডে আছে, এখান থেকে কোনো লংয়ের ভিউ এখনও পর্যন্ত আমরা বানাবো না অ্যাজ এ সেক্টর বেসিস। কনজিউমার ডিউরেবিলিটিও তাই সাইডওয়েজ রেঞ্জে আছে। নিফটি ক্যাপিটাল গুডস এমন একটা রেঞ্জে আছে, এটাও মেক অর ব্রেক অলমোস্ট জোনে আছে, কিন্তু এটা 71,500 ব্রেক করাটা খুব ইম্পর্টেন্ট। এরপর নিফটি পিএসইউ ব্যাঙ্কে একটা আজকে কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, একদম অল টাইম হাইয়ের কাছে বেয়ারিশ। কিছুদিন আগেও আমরা কিন্তু একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখেছিলাম, তারপর 3-4-5 দিনের একটা আমাদের সাইডওয়েজ রেঞ্জের পর আবার একটা ব্রেক দেখেছি। ঠিক আছে, এবার এই যখন একটা কন্টিনিউশনে থাকে এবং যতক্ষণ মুভিং অ্যাভারেজে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে এবং ধীরে ধীরে চলছে ততক্ষণ পর্যন্ত ওকে, দেয়ার ইজ নো কনসার্ন অ্যাবাউট নিফটি পিএসইউ ব্যাঙ্ক একটা স্ট্রং মোমেন্টামে আছে, এটা বলা যেতে পারে। তো আমরা মোটামুটি নিফটি ব্রডার মার্কেট এবং বিভিন্ন সেক্টর মার্কেট ব্রেথ দেখলাম যে কিছু সেক্টর পার্টিকুলারলি খুব ভালো চলছে এবং বাকি সেক্টরগুলো তেমন কোনো পারফর্ম করছে না। নিফটি একদম অল টাইম হাইয়ের কাছে আছে এবং যদি এখানে একটা রেজিস্ট্যান্স নেয় তাহলে অপেক্ষাকৃত একটু নিচে আসার পুল ব্যাক নেওয়ার প্রবাবিলিটি আছে এবং যদি 26,300 ব্রেক করে তাহলে ওপরের দিকে যাওয়ারও একটা চান্স আছে। কত দূর যেতে পারে? একদম নিয়ার টার্ম টার্গেট হলো 26,600 এবং মিডিয়াম টু লং টার্ম টার্গেট হলো 31,500, মনে রাখতে হবে। S&P 500 কি বলছে? S&P 500 কিন্তু গতকাল
10 ডেমার ওপরে কন্টিনিউয়াসলি 3 দিন ক্লোজ করেছে, 50 ডেমার নিচে 50 ডেমার নিচে 3 দিন ক্লোজ করেছে। এবং আমরা দেখেছি কালকে মর্নিং সেশানে দেখেছিলাম যে মানে ইউএস মার্কেটের মর্নিং সেশানে মার্কেটকে ওপরে উঠতে, তারপরে সেখান থেকে নিচে এসে অলমোস্ট ফ্ল্যাট ক্লোজ করেছে। তো আমরা ইউএস মার্কেটেও একটু নজর রাখবো যে এখানে এটা 50 মুভিং অ্যাভারেজকে ওপরের দিকে ক্রস করে ওপরের দিকে উঠতে পারছি কিনা। যদি না পারে তাহলে কিন্তু একটা ডাউন সাইড মোমেন্টাম আমরা দেখতে পারি, কিন্তু নিয়ার টার্ম সাপোর্ট হবে 6550, ঠিক আছে, যেটা এই যে বড় যে রেড ক্যান্ডেল 2.7% যে রেড ক্যান্ডেল তার লো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে প্লে হবে। কারণ ইভেন্টের যে ক্যান্ডেল হয় কিংবা বড় একটা ক্যান্ডেল হয় তার লো হাই এগুলো একটা ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। এটা আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসে পড়েছি, ক্লাসগুলো দেখবেন ওই প্লে লিস্ট সেকশানের মধ্যে আছে। ডাও জোন্স 30, ডাও আজকে এখনও পর্যন্ত কিন্তু 1% তেজ আছে, মানে ডাও ফিউচার। এবার দেখতে হবে যে S&P 500 ন্যাসড্যাক এরা সেমভাবে বিহেভ করে কিনা। এবার 50 মুভিং অ্যাভারেজ যদি ক্লোজ করে ওপরের দিকে যায় তাহলে এটা কিন্তু একটা পজিটিভ সাইন হতে পারে। S&P 500 এখনও পর্যন্ত কিন্তু নিচের দিকে চলে এসেছিলো, কিন্তু এখন আমরা দেখছি যে ফিউচারে ওপরে মানে 50 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ করছে, এটা কিন্তু একটা গুড সাইন। যদিও ক্লোজ করে তবুও আমরা যদি ওপর থেকে একটা ট্রেন্ড লাইন আঁকি, ট্রেন্ড লাইন আঁকলে কিন্তু এটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে নিয়ার টার্ম রেজিস্ট্যান্স কত হবে? 25,350। এই 25,350 যদি ব্রিজ করে তাহলে তার উপরে কিন্তু আমরা একটা র্যালি দেখতে পারি, এবং তা না হলে এখান থেকে আবার একটা ফল দেখতে পারি, সেগুলো কিন্তু নজরে রাখতে হবে। এবং এখন নিয়ার টার্ম যে রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স হলো 24,350, ঠিক আছে। মোটামুটি ইউএস মার্কেট আমরা দেখলাম। এরপর আমরা ডলার দেখব। ডলার আমরা দেখছি যে প্রিভিয়াস কিছুদিন আগের যে হাই ছিল তার কাছাকাছি একটা হাই নিয়ে একটা এখন রিজেকশান দেখতে পাচ্ছি, কিন্তু যদি এটা নিচের দিকে আসে, অ্যাকশন নিচে আসে, দ্যাট উইল বি দি গুড সাইন ফর ইকুইটি মার্কেট। যদি না আসে তাহলেও আমাদের ট্র্যাকে রাখতে হবে যে খুব বেশি যদি বাড়ে সেটা একটা কনসার্ন হবে, আর যদি মোটামুটি একটা জোনের মধ্যে প্লে হয় তাহলে সেটা ওকে, এখানে কোনো কনসার্ন নেই। মে মাসের পর থেকে কিন্তু এই কন্টিনিউয়াসলি খুব কম সময়ই দেখেছি 100-র ওপরে ট্রেড করতে। আর ইউএস মার্কেটে ওই এপ্রিল মে থেকেই কিন্তু র্যালিটা এসেছিল, এটা কিন্তু মনে রাখতে হবে। এখানে ইউএসডি আইএনআর আজকে 0.19 পয়সা ওপরে আছে, 0.22%। এবার এটাকে ফলো আপে রাখতে হবে যে অল টাইম হাই ব্রেক করে কিনা। যদি ডলার ইন্ডেক্স স্ট্রং হয় তাহলে ইউএসডি আইএনআরও কিন্তু অল টাইম হাই ব্রেক করতে পারে। যদি ব্রেক করে তখন একটা ইউএসডি আইএনআরে একটা ভালো একটা বুলিশ মোমেন্টাম দেখতে পারি, কিন্তু সেটা আমাদের ইকুইটি মার্কেটের জন্য কিন্তু পজিটিভ সাইন নয়। গোল্ড আবার 4 দিন ধরে একটা সাইডওয়েজ জোনের মধ্যেই ট্রেড করছে। নিচের সাপোর্ট এই 1,21,000, ওপরে রেজিস্ট্যান্স ফার্স্ট রেজিস্ট্যান্স হলো 1,24,700 এবং তার ওপর 1,27,000। সিলভারও তাই সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে ট্রেড করছে। নিচের দিকে সাপোর্ট হবে, ইমিডিয়েট সাপোর্ট 1,52,700 এবং তার নিচে 1,51,100। ওপরের দিকে মোটামুটি 1,60,000 ফার্স্ট, তারপর 62,000, এই দুটো কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাবো। এরপর ক্রুড অয়েল এখনও পর্যন্ত সেই একই জোনের মধ্যে প্লে করছে, কিন্তু একটা ডাউন সাইড হয়ে একটা সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড এইভাবে প্লে করছে। এখানে সেরকম টেকনিক্যাল অ্যানালিসিসের বেসে এটাকে সাইডওয়েজ একটা রেঞ্জ ট্রেডিং বলা যেতে পারে, কিন্তু সেইভাবে এখানে কোনো মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি না। নিচের দিকের মোমেন্টাম আসতে গেলে 5180 ভাঙতে হবে নিচের দিকে, এবং ওপরের দিকে গেলে এই 5490 বা 5500 কিন্তু ব্রেক করতে হবে। এবং ন্যাচারাল গ্যাসে কিন্তু আমরা 400-র যে রেঞ্জটা সেটাকে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রেঞ্জ হিসাবে এখানে ন্যাচারাল গ্যাস প্লে করছে। 1 2 3 4 5 6 7 ডে অলমোস্ট এই 400-র কাছাকাছি একটা জায়গায় স্পেন্ড করছে। ওপরের দিকে ব্রেক করতে গেলে 415, এবং নিচের দিকে যদি ব্রেক করতে হয় মোটামুটি 390, এই দুটো রেঞ্জকে কিন্তু ব্রেক করতে হবে।
বিটকয়েন আমরা মোটামুটি 3-4 দিন এই 90,000-এর কাছাকাছি একটা পজ দেখতে পাচ্ছি, এবং যদি নিচে আসে তাহলে আমরা ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পাবো 85,000 থেকে 86,000-এর আশেপাশে, ঠিক আছে। এবার এবং ওপরের দিকে যদি যায় তাহলে নিয়ারেস্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হবে 93,300, এবং তার ওপরের রেজিস্ট্যান্স হবে 98,600, ঠিক আছে। 98,600 থেকে এই 99,000, অ্যারাউন্ড 99,000, 1 লাখ, এখানে একটা ইম্পর্টেন্ট একটা রেজিস্ট্যান্স থাকবে, ঠিক আছে। এবার 1 লাখ যখন ভাঙবে তখন আমরা আবার তেজির জন্য খুঁজবো। এখন কিন্তু তেমন তেজি নেই, এখন কিন্তু মন্দি কাজ করছে। এখানে ইথেরিয়ামেও তাই, একটা এখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউয়াসলি চলছে। এই ডাউন ট্রেন্ডের মধ্যে ফলিং দ্য নাইফ, ক্যাচ দ্য ফলিং নাইফ, এটা করার কোনো দরকার নেই, মানে নিচের লেভেলে বাই করার দরকার নেই। যদি আমাদের এই 2750-এর লেভেলে যদি একটা বুলিশ সাইন আমরা দেখি তখন আমরা আবার লংয়ের প্ল্যান করব। এখনও পর্যন্ত সাইড ওয়েজ ডাউন ট্রেন্ডে আছে। তো ওভারঅল আমরা সমস্ত মার্কেট, মাল্টি অ্যাসেট টেকনিক্যাল অ্যানালিসিস করলাম, দেখলাম যে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স নিতে পারে। এটা কোনোভাবেই কিন্তু বাই সেলের রেখো নয়, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের বেসে আমরা দেখলাম যে মার্কেট কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিতে পারে। এর সাথে বিভিন্ন নিউজ, ইভেন্ট, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট, যে কোথায় কোন নিউজ কীভাবে এফেক্ট করছে, কোন ইভেন্ট কীভাবে নিউজ করছে। দেখুন, আমি যে অ্যানালিসিস এখন করলাম সে তার বেসিসে আমি কালকে সকালে নিফটিতে ট্রেড নিতেও পারি, নাও পারি, বা নিলেও কোথায় স্টপ লস লাগাবো, কোথায় টার্গেট লাগাবো, এবং স্টপ লস যদি হিট হয় তারপরে আমি কিভাবে ট্রেড করব, সেটা পুরোটা লাইভ মার্কেটে নিজের ডিসিশনের ওপর নির্ভর করছে। সেটা দেখে কিন্তু কেউ ট্রেড করতে যাবেন না, শুধু এখান থেকে শিখুন মন দিয়ে, আস্তে আস্তে দেখবেন আপনারা নিজেরাই সেই ডিসিশনগুলো নিতে পারছেন। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। ব্যাকগ্রাউন্ড কিছু নয়েজের জন্য বা কিছু গান চলছে পাশে, সেজন্য হয়তো শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, সেজন্য আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট আমরা এই যে আপনাদের জন্য এই ক্লাসটা দিচ্ছি, এটা যদি আপনাদের বুঝতে পারেন এবং 22 মিনিট মন দিয়ে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনি 22 মিনিট দেখেছেন। এটা আমার জন্য সবথেকে বড় প্রাপ্তি, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে, বাই।